আজ শনিবার, আমাদের নিউ ইয়র্কে এখন সকাল 10টা। বিশ্বের যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। কৃতজ্ঞতা সকল দুয়ারে যারা এই বিশ্ব কবিতা অঙ্গনের সাথে জড়িত আছেন এবং আমাদের সাথে সময় কাটাবেন। আমরা এখানে যেখানেই থাকি না কেন, আমরা সবাই কবিতা প্রেমী, আমরা কবিতা পছন্দ করি, আমরা কবিতা লিখি এবং কোনো সময় আমাদের কবিতাগুলো পাঠকদের এত বেশি আনন্দ দেয় যে আমাদের লেখাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করে। বিশ্ব বাংলা কবিতা অঙ্গন থেকে আমি শিমু আফরোজা এবং আমাদের সাথে আছেন আরো দুজন অনেক গুরুত্বপূর্ণ কবি, শাহিন দেলোয়ার আমি এখন কবি শাহিন দেলোয়ারকে ওনার কবিতা এবং দুটি কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি। শাহিন দেলোয়ার। ধন্যবাদ কবি শিমু আফরোজা। আজকে বিশ্ব বাংলার এই কবিতা অঙ্গনে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। বিশ্ব বাংলার প্রযোজক সিদ্ধার্থ দাদা ও সঞ্চালক কবি আহমদ হোসেন বাবু ভাই, দুজনকেই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আমাদের এই অনুষ্ঠান যারা দেখছেন তাদের সবাইকে কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানাচ্ছি। আমার লেখালেখির শুরু আমার পিতা 50 দশকের অন্যতম কবি দেলোয়ারের ছায়ায়। সেই 70 দশকে লেখালেখি শুরু, 80-র দশকে এসে লেখা ছাপা হতে থাকে জাতীয় পত্রপত্রিকায়। তারপর দীর্ঘ বিরতি, প্রবাসে এসে বেশি দিন হয়নি, বছর 10-15 হবে, আবার লেখালেখি শুরু করেছি। তো আমি প্রথমেই আমার একটি কবিতা পড়ছি আমার এই তথ্য শাহীন প্রবাসীর গ্রন্থ থেকে। কবিতার নাম বাবাদের কখনো। বাবাদের কখনো ছাড়িয়ে যাওয়া যায় না। তাঁরা অনেক পথ হেঁটে হেঁটে পথগুলোর শুরু এবং শেষ দেখেছেন। কতবার চেষ্টা করেছি বাবাকে পাশ কাটিয়ে একটা নতুন গন্তব্যে যাব, তাকে অবাক করে দেব। শেষমেশ তারই বর্ণনা দেয়া একটা পথে এসে থমকে দাঁড়িয়েছি। ধারালো কাঁচের গুঁড়োয় মাঞ্জা দেয়া সুতো দিয়ে ঘুড়ি উড়িয়েছি। চোখের পলকে কেটে যাওয়া ঘুড়ির দিকে তাকিয়ে থ মেরেছি। বাবাকে মনে পড়েছে। বাবার কাছে কোনো দৈববাণী ছিল না। আচমকা বজ্রপাতেও তিনি জলে পুড়ে ছারখার হননি। বাবার কাছে পথগুলোর ইতিবৃত্ত ছিল। পথগুলো তিনি মাড়িয়ে এসেছিলেন। আমি এই পথগুলোর বাইরে আর কোনো পথ খুঁজে পাব না, এ কথা নিশ্চিন্তে বলা যায়। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ দেলোয়ার ভাই, শাহিন দেলোয়ার ভাই। আপনার কবিতাটাতে সত্যিকার অর্থেই যেন সেই ছোটবেলাতেই আমরা ফিরে গেলাম। যদিও ধরেন আমরা সেই পুরনো ঢাকায়, আমার মনে আছে যে আমাদের গোপীবাগে আমি বড় হয়েছি। আমাদের ওই পিছনে দিয়ে একটা বিল পাড় ছিল, ছেলেরা ওখানে ঘুড়ি উড়াতে যেত এবং ধানের ক্ষেত ছিল। আপনার বাবার কথাতে আমার বাবার কথাও মনে পড়ে গেল। আর সেই পুরনো স্মৃতিতে ফিরিয়ে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখন ফিরে যাচ্ছি কবি সেলিম আনোয়ারের কাছে। ভাইয়া, আপনার কাছে শুনতে চাই আপনার পরিচিতি এবং আপনার কবিতা।
আমি আনোয়ার সেলিম। একটা অনুষ্ঠান আসলে ঠিক এভাবে আয়োজন করা খুবই কঠিন ব্যাপার। সিদ্ধার্থ দে, আহমেদ হোসেন বাবু, যারা পেছন থেকে কাজ করছেন সবাই খুব একটা অনেক ত্যাগের বিনিময়ে এই কাজটা করছেন। তাদের প্রতি আমরা কৃতজ্ঞ আমাদেরকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আর আমরা তিনজন তো নিউ ইয়র্কে প্রায় দেখা দেখি হয়। শাহিন ইবনে দেলোয়ার খুবই নামকরা একজন কবি, আপনি তো আছেনই। আর আমি আছি ক্ষুদ্র একজন। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আবার আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। বিশেষ করে বিশ্ব বাংলা বিশ্বের সমস্ত বাঙালির মাঝে ছড়িয়ে পড়ুক, এটাই আমরা কামনা করছি। আমি কথা না বাড়িয়ে আমার প্রথম কবিতা পড়ছি, যেহেতু রক্ত ঝরা মার্চ, আগুন ঝরা মার্চ, মার্চকে এই স্বাধীনতা মাসে আমার একটা কবিতা বিজয়ী পড়ছি। সে কখন ফেলে আসা ৭১, কত সময় কত বছর কেটেছে। জীবন বাজি রেখে যুদ্ধ করার মানুষগুলো আজও কি বেঁচে আছে? প্রজন্মকে দেখিয়েছে স্বপ্ন দেখার স্বপ্ন, নিষ্পাপ শিশুটির হাত ধরে বাঁচতে। তারা কি উত্তরহীন উত্তর প্রজন্মের কাছে? কবিতার সে স্বল্প দামে তাদের স্বপ্ন কিনতে পারেনি। কেটেছে কত দুঃস্বপ্নের রাত, তবু আশায় হাঁটছি। দুপা ইতস্তত, বিক্ষিপ্ত ক্ষত বিক্ষত, গভীর অমানিসায় হারানোর ভয়ে সন্ত্রস্ত। যাপনের ইতিহাস শুধু লিখেই চলেছি, আঁকড়ে ধরেছি বারবার শিকড় আরে মাটি। স্বপ্ন সম্ভবা শিল্পীর মতো আঁকতে চেয়েছি বাংলাদেশ। কল্পকবির কবিতার ছন্দে সাজিয়েছি অনিশেষ। রূপলি জ্যোৎস্নায় যেন কালো চাদরে ঢেকেছে রক্তে ভেজা বদ্ধ ভূমি। কবিতা নয়, মর্গ থেকে ভেসে আসা শত হাজার কণ্ঠের প্রতিধ্বনি। ঘোর থেকে সদ্য উঠে আসা মেরুদণ্ডহীন আরেক আমি। ইচ্ছে কত দেহহীন এ দেহ নিয়ে বিজয়ের আকাশে তোমাদের স্বপ্নে ঘুরি। সব অভিমান ভুলে এসো না সব বিজয়ী, মুক্ত বাতাসে এ রঙিন ফানুসে আরো একবার ভাসি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। খুবই ভালো লাগলো এবং খুবই চমৎকার একটি কবিতার মাঝে আমরা আমাদের দেশকে ফিরে পেলাম এবং দেশের ক্ষুদ্র ক্ষুদ্র স্মৃতির মাঝে আমাদের সেই যুদ্ধে আমরা অর্জন করে আনা আমাদের স্বাধীনতা, সেই ছায়াগুলো যেন আমাদের এই কবিতার মাঝে খুব ভালোভাবেই মনের মাঝে ঢেউ খেলে গেল। আনোয়ার সেলিম ভাই কবি, আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি কবিতা আমাদের মাঝে পড়ার জন্য, এবং আপনার এই কবিতার মাঝেই আমরা সবাই আনন্দিত হলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের এই কবিতা অঙ্গন বিশ্ব বাংলার সরাসরি আয়োজনটা দেখছেন, তাদের কাছে আমাদের অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, বারবার জানাতে চাই, কারণ আমাদের মাঝে আপনারা আছেন বলেই আমরা চলতে পারছি, আমরা কবিতা নিয়ে কাজ করতে পারছি। আপনাদের সুবিধার্থে আমি জানাতে চাচ্ছি যে আমাদের এখানে সবাইকে একত্রিত করেছেন সিদ্ধার্থ দা। তার অক্লান্ত পরিশ্রমের কারণের জন্যই আমরা আজকে একসাথে হতে পেরেছি, এবং আহমেদ হোসেন বাবু ভাই, যিনি বাংলাদেশ থেকে আমাদেরকে চেষ্টা করেছেন সবাইকে একত্রিত করার জন্য, তার মূল্যায়ন কোনো অংশেই আমরা কমাতে পারবো না, এবং সেই কৃতজ্ঞতা বোধ থেকেই বলছি বাবু ভাই আমাদের পাশেই আছেন, সাথেই আছেন, এবং পুরো অনুষ্ঠান জুড়েই উনি থাকবেন। এখন আমি দুটি কথা বলতে চাই আমার সম্পর্কে। আমি কবি শিমু আফরোজা। আমি গোপীবাগে বড় হয়েছি এবং অনন্য খেলাঘর, যেখানে আমার প্রথম লেখালেখি শুরু হয়,
সেখান থেকেই লেখালেখি চলছিল বেশ ভালোই। আমি 98 এর দিকে আমেরিকাতে এসেছি এবং এখানটাতে আসার পরে এখানে যে কোনো লেখালেখি করা যাবে বা আমি লিখতে পারবো কোথাও, আমার এই লেখাগুলো জনগণের কাছে আমি উন্মুক্তভাবে প্রচার করতে পারবো, সেটা আমি ভেবেছিলাম যে হয়তোবা কখনোই সম্ভব হবে না। তো এখানে ছোট্ট করে বলতে হয় যে কৃতজ্ঞতা আমার মধ্যে সবসময়ের জন্যই কাজ করছে এবং ভবিষ্যতেও করবে। সেটা হচ্ছে আমাদের নিউ ইয়র্কে সাহিত্য একাডেমি, যেটা মোশাররফ হোসেন উনি পরিচালনা করেন এবং আমরা ওনার কারণে সেখানে যেতে পারি। একটি ঘর যেখানে আমরা অনেক চাপাচাপি করে বসি। আমাদের হয়তোবা ধরেন যে সবাই বসার মতো পর্যাপ্ত ব্যবস্থাও নেই। আমরা দাঁড়িয়ে থাকি, কেউ হাঁটাহাঁটি করি, কেউ যখন প্রয়োজন হয় ডেকে আনি যে তোমাকে এখন ডাকা হবে, তুমি এসে এখন তোমার কবিতাটা পড়তে পারবে। তো আমরা এভাবে করে এখানে চালিয়ে যাচ্ছি এবং সেখান থেকে আমাদের এই কবি সাহিত্যিক সবার সাথে আমরা একটা বন্ধুত্ব সম্পর্ক গড়ে নিয়েছি। আমরা সবাই প্রতি মাসেই শেষ শুক্রবার ওখানে একত্রিত হই এবং আমরা আমাদের কবিতাগুলো পড়তে পারি এবং এর মাধ্যমেই আমাদের বিভিন্ন পত্রিকার সাথে আমাদের পরিচয় এবং পত্রিকার প্রতিষ্ঠাতারা আমাদের কবিতাগুলো, আমাদের লেখাগুলো সমাদৃত করছেন তাদের প্রকাশনার মাধ্যমে। আজ আমি এখানে যদিও ধরেন নারী দিবস এবং মাত্রই আমাদের বাংলা ভাষার 21শে ফেব্রুয়ারি মাত্রই আমরা শেষ করেছি এবং স্বাধীনতার মাস 26শে মার্চ, 7ই মার্চ হচ্ছে আমাদের বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের মাস। তো সব মিলিয়ে এই মাসটা পুরো তাৎপর্যপূর্ণ এবং খুবই মাহাত্ম্যপূর্ণ আমাদের সবার কাছে। আমরা যারা বাঙালি, বাংলা ভাষায় কথা বলি, বাংলাদেশকে নিয়ে গর্ব করি, তাদের প্রত্যেকের জন্যই। কথা না বাড়িয়ে আমি আমার একটি কবিতা পাঠ করতে চাচ্ছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার কবিতাটির নাম হচ্ছে আঁকড়ে ধরে। কিয়ামত দেখেছি চোখের সামনে যুদ্ধের ময়দানে, কত নারীর আব্রু কেড়ে নিয়েছে, ভাসিয়েছে শ্মশানে। ওদের বিরুদ্ধে যুদ্ধ চলেছে সারাদিন রাত্রি ভোর, গুলিবিদ্ধ শরীর অস্ত্র হাতে বারবার করেছে, কেঁপেছে মাতৃডোর। করিনি অপেক্ষা বিশ্রামের, গেয়ে গেয়ে চলেছি গান মুক্তি সেনাদের। মন পুড়ে গেছে আগ্নেয়গিরির মতন, সমুদ্রের জলপ্রপাত তা সিক্ত করতে পারেনি। লেলিহান শিখা পোড়া হৃদয় ক্ষয়ে জর্জরিত, পাহাড়ের সাথে ঘষেছি মনটা বাঁচার তাগিদে। স্নাত সূর্যের মতো উকি দেয় মন ধীর গতিতে, পিঁপড়ের কামড়ের গোলা বারুদের মতোই ইশারা করে। যুদ্ধ বিধ্বস্ত সৈনিকের নেই বাড়ি ফেরার তারা, স্বদেশের পতাকা মর্যাদা রক্ষার মুখে ছিল একটি ধ্বনি, জয় বাংলা। চারিদিকে পথ ছিল কারারুদ্ধ, করেছি মোকাবেলা হাতে নিয়ে অস্ত্র। আবর্জনার মতোই লাশ পড়ে থেকেছে যত্রতত্র, বাঙালির শক্তির কাছে হয়েছে পাক বাহিনীরা পরাস্ত। স্বাধীনতার মশাল হাতে ছুটে চলেছে কৃষক বৃদ্ধ নারী পুরুষ সকলেই। জয় বাংলা, জয় বাংলা, স্বাধীনতা সার্বভৌমত্ব। ধন্যবাদ সবাইকে। অসাধারণ। কবি শিমু আফরোজা, আপনার এই কবিতাটি এই মার্চ মাসে আমাদের যে যুদ্ধটা আমরা শুরু করেছিলাম শত্রুর বিরুদ্ধে, কেন শুরু করেছিলাম, আত্মত্যাগ, তারপরে আমাদের যে সাহস, সবকিছু ধরে রেখেছে কবিতাটা। আসলে জানি না আপনি কবে লিখেছেন কবিতাটা, একটু বলবেন যে কবিতাটা কবে লিখেছেন আপনি এই কবিতাটা? কবিতাটা লিখেছি সেই আবারও ফিরে যেতে হয় আমার সাহিত্য একাডেমির কাছে, যেখানে আমার সত্যিকার অর্থে অনুপ্রেরণা আসতো যে আমরা কেমন করে ভালো কবিতা লিখতে পারি এবং কার থেকে কে আরো বেশি কবিতায় দখল নিতে পারি।
তো সেখান থেকেই গত 2 বছর আগের লেখা আমার এই কবিতাটি। বাহ, ধন্যবাদ। এ, সেই আসলে যখন আমরা ওইখানে যাই, কবিতা পড়ি, এবং একজন আরেকজনের কবিতার ব্যাপারে অনেক সময় প্রকাশ্যে না বললেও আমরা একজন আরেকজনকে বলি যে আপনার এই কবিতাটার মধ্যে এ, শুধু ভালো বললে তো আসলে কবির মূল্যায়ন হয় না। কবিকে একটু দেখিয়ে দিতে হয় যে কোন জায়গাটা ভালো লাগলো, কোন জায়গাটা আরো বেশি কাজ করা যেত। এগুলো আমরা করতে পারি সেখানে। জি, তো ধন্যবাদ আপনাকে। অসংখ্য ধন্যবাদ আপনার ছোট্ট করে আমাকে উৎসাহ যোগানোর জন্য। সত্যিকার অর্থেই আমি কৃতজ্ঞ আপনার কাছে। আমাদের সময় সত্যিকার অর্থেই দ্রুত গতিতে চলে যাচ্ছে। আশা করি আপনারা সবাই উপভোগ করছেন এবং আনন্দিত হচ্ছেন আমাদের ছোটখাটো কথাবার্তা এবং কবিতার মাঝে। আমি আবারও ডেকে নিচ্ছি সেলিম আনোয়ার ভাইকে। আহ আনোয়ার ভাই, আপনার কাছ থেকে আমি আবার একটি কবিতা শুনতে চাই। ধন্যবাদ শ্যামপা। আমাদের শীতের সময় এখানে আমরা যারা আছি, এই যে শীতের সময় যে আমাদের মনের যে অনুভূতি, যে একটা হাহাকার, দেশের প্রতি যে একটা করুণ একটা ওদিকে চাহনি তাকিয়ে থাকি এ, দেশের এই শ্যামলিমার দিকে, ঠিক এই শীতের সময় আমার দেশ আর এখানে অনেকটা পার্থক্য। তখন মনে হয় যেন চলে যায় দেশে, অন্তত কিছুটা সময় হলো দেশের শীত, বাংলার শীত অনুভব করি। ঠিক এখানে যে অনুভূতিটা আমার, তার একটু প্রকাশ এই কবিতায়। কবিতার নাম কুয়াশা দেখবে বলে। মনে হয় কেউ নেই, কিছু নেই, কতবার ভাবি কত কি যে হবে। এখানে শিউলি সুবাসে ভোর নেই, মাটির গন্ধ মিশেছে পিচের পথে। শীত ঘুমে জড়ো চোখের পাতায়, শীতল নীরবতায় নিশুতি রাত। পল্লবহীন গাছের শাখায় শাখায়, ধূসরতায় জীবন মৃত্যু বিভ্রাট। শ্বেত তুষার শত ব্যথা গুনে চলে, চোখের জলে ভেসে একাকার। পাগলা হাওয়ার বাদল দিনে, কানে বাজে কবিগুরু বারবার। চশমার ঘোলা কাঁচ মুছে দেখি, অসহায় পাখি ডানা ঝাপটায়। বেঁচে তো আছেই, মরণ হয়নি। এমন ঘন ঘোর দুর্যোগ বর্ষায়, শ্রীহীন নিষ্প্রাণ মানুষের মিছিলে এ কেমন পথ চলা। বড় একা, জানালায় ঠেসে কুয়াশা দেখবে বলে একে পেঁচে শাড়িতে আমার বাংলা কবিতা। ধন্যবাদ সীমা আপা। বাবু ভাইকে দেখা যাচ্ছে, মনে হয় বাবু ভাই কিছু বলবেন আমাদেরকে যদি। হ্যাঁ, ধন্যবাদ। বাবু ভাই কি ধন্যবাদ শুনতে পাচ্ছেন আমাদেরকে? কবি আনোয়ার সেলিম ভাই, আপনাদের বিশ্ব বাংলায় পেয়ে আমরা সত্যি আমরা আনন্দিত। আপনি আমাদের ডাকে এসছেন, ব্যস্ত মানুষ, তারপরও সময় করে দিয়েছেন বিশ্ব বাংলাকে। আপনাকে পেয়ে আমরা সত্যি ধন্য। এবং সেই সঙ্গে শাহিন ইবনে দিলওয়ার, কবি শাহিন ইবনে দিলওয়ার ভাই অত্যন্ত ব্যস্ত মানুষ, উনিও আজকে আমাদেরকে সময় দিয়েছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন একটি সাপ্তাহিক পরিবেশনা বিশ্ব বাংলার কবিতা অঙ্গন। এই কবিতা অঙ্গন যে এই অনুষ্ঠানটি সাপ্তাহিক আমরা পরিবেশনা করে থাকি। অনুষ্ঠানটির আজকে 3 জন নিউ ইয়র্ক থেকে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন। অত্যন্ত বিশিষ্ট ব্যক্তিত্ব এবং কমিউনিটির অত্যন্ত প্রিয় মুখ 3 জনই। একজন কবি আনোয়ার সেলিম, কবি শাহিন ইবনে দিলওয়ার এবং কবি শিমু আফরোজা। সত্যি একটু আগে শিমু আফরোজা বলছিলেন যে আমাদের সাহিত্য একাডেমি নিউ ইয়র্কের কথা বলছিলেন। আসলেই তাই, নিউ ইয়র্ক সাহিত্য একাডেমি তার একটি নাম না বললেই নয়, বহু বচন, যেটি আনোয়ার সেলিম ভাই একটা অক্লান্ত পরিশ্রম করে তৈরি করেছেন। সেটাও একটি চমৎকার একটি প্ল্যাটফর্ম।
সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমাদের সাথে এই বিশ্ব বাংলার নিয়মিত পরিবেশনা কবিতা অঙ্গন, এই অনুষ্ঠানটি পরিচালনায় রয়েছেন আমাদের অত্যন্ত প্রিয় মানুষ। অনুষ্ঠানটি প্রযোজনা এবং পরিচালনায় রয়েছেন। চলুন আর কথা না বাড়িয়ে আমরা, আপনারা জানেন যে আমরা মার্চ মাসের মধ্যে আছি। উত্তাল মার্চ, রক্ত ঝরা মার্চ মধ্যে আছি আমরা। 7ই মার্চে আসবে ঐতিহাসিক 7ই মার্চ পাবো। সেই 7ই মার্চটি হবে আমাদের 50তম পূর্তি 7ই মার্চ। তো এটির বিশেষ একটা 7ই মার্চ আমরা পাচ্ছি, সুবর্ণ জয়ন্তী 7ই মার্চের ঐতিহাসিক। তো সেই দিনটিকে সামনে রেখে মূলত আজকে আমাদের এই আয়োজন। তো চলুন প্রথমে আমি কবি শাহীন ইবনে দিলওয়ার কাছ থেকে আরেকটি কবিতা আশা করছি। কবি শাহীন ইবনে দিলওয়ার এই পড়বেন আমাদেরকে। ধন্যবাদ বাবু ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের আমন্ত্রণ জানিয়েছেন। বিশ্ব বাংলার এই কবিতা অঙ্গনটি আসলেই মন কেড়ে নিয়েছে। সিদ্ধার্থ দার অক্লান্ত পরিশ্রম এবং পেছনে আরো অনেকেই কাজ করছেন। আজকে একটু আগে সেলিম ভাই শীতের দিন এবং দেশের কথা মনে করে একটা চমৎকার কবিতা পড়েছেন। এই কবিতায় অনেক কিছু এসেছে। কবিতার প্রতিটি শব্দ মানে দ্রুত মনে রাখা খুবই কষ্টকর ব্যাপার। তো তাকে অবশ্যই বলবো যে তিনি ফেসবুকে দিবেন। আমি কবিতাটা আবার পড়তে চাই। তো এই কবিতা শুনে আমারও শীতের দিন আর আমার দেশের কথা নিয়ে একটা লেখা একটা কবিতা আছে, যে কিভাবে আমরা একটা উজ্জ্বল, একটা শুষ্ক, একটা সুন্দর রৌদ্র স্নাত একটা দেশ থেকে আমরা যেখানে থাকি এখন নিউ ইয়র্ক, সেখানে 7 মাস আমরা অনেকটা শীতের মধ্যে থাকি। তো আমার একটা কবিতা কবি আনোয়ার সেলিম দ্বারা অনুপ্রাণিত হয়ে আমি এই ধরনের একটা কবিতা আমার আছে, আমার এই তথ্য শাহীন প্রবাসীর বইয়ে। সেই কবিতাটা পড়ছি। সোনালী দিনগুলো। সোনালী দিনগুলো যখন প্রতিদিন পাওয়া যেত, তার কোনো দাম ছিল না। অনুযুগ ছিল সেই সব দিনগুলোর প্রখর তীব্রতা, দানবীয় উত্তাপ ও তুমুল বর্ষণের। নিউ ইয়র্ক শহরে সোনালী দিনগুলোর চাহিদা খুব বেশি। হাড় কাঁপা শীতে ম্রিয়মাণ লোকগুলো সোনালী দিনের জন্য আবহাওয়া বার্তার দিকে চেয়ে থাকে। 24 ঘন্টা বিদ্যুতের ঝলকানি, সুপেয় জল, পকেট ভর্তি হরিত মুদ্রার জন্য সোনালী দিনগুলোকে বিদেয় করে পেয়েছি হাড় কাঁপানো শীত, বরফ চাপা দিন, বন্ধুহীন নিরুত্তাপ পরিপার্শ্ব। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ দেলোয়ার হোসেন ভাই আপনাকে, আপনার সুন্দর চমৎকার একটি কবিতা আমাদের মাঝে বলার জন্য। এবং আপনার কবিতার থেকে সত্যিকার অর্থে আমিও কিছুটা অনুপ্রাণিত হলাম। আনোয়ার হোসেন সেলিম ভাই, আনোয়ার সেলিম ভাই উনিও খুব সুন্দর একটি কবিতা আমাদের মাঝে প্রকাশ করেছেন। ওনার কবিতাটা সত্যিকার অর্থে আমিও চাই পড়ার জন্য আরেকবার। এবং মানে যেহেতু মানে শুধু শুনেই গিয়েছি, কিন্তু মানে নিজের ভিতর ধরে রাখতে পারিনি। তো চাই যে এই কবিতাটা আবার পড়ে আবার এই প্রত্যেকটা লাইন যেন নিজের মধ্যে তৈরি করতে পারি নতুন কোনো কিছু। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। এবং আপনাদের কবিতার পড়ার মাঝে আমিও একটি কবিতা বের করে নিলাম পড়ার জন্য। সেটা হচ্ছে নতুনের প্রত্যাশা। নতুন বছরের আগমনে পাতা ঝরে নতুন কুড়ি ডালে, ঝরে পড়েছে ভাঙা ডাল পাতা। করোনায় কত শত মানুষ হয়েছে স্বজন হারা। ভিড় হৃদয় ছিল সব সময় সজাগ, তবুও করোনা যায়নি তো নিপাত।
যেমন ভাবে নিজের মধ্যেই বেঁধেছে বাসা, জীবন ক্রান্তিকালে বেঁচে থাকবার প্রবল আশা। প্রিয় বন্ধু, আত্মীয় স্বজন কিংবা পরিবার, সবার জন্য এতটা কষ্ট হারাবার, প্রতি মুহূর্তই বাঁচবার করি প্রয়াস। শ্বাসের বায়ু ক্ষণে ক্ষণেই করে নিরাশ, এখনো হাতে গোনা জানি না কতটা দিন বাকি। আকাশের মাঝে হাজার আতশবাতি, দেখব যদি তখন বেঁচে থাকি। ভ্যাকসিনের আগমনে করোনা যাবেই নিপাত, তবুও তবুও রয়েছে সোশ্যাল ডিস্টেন্স, ধরবো না হাতে হাত। গ্লাভস আর মাস্ক অভ্যাসে পাচ্ছি করোনা রেহাই, বিশ্ব মানবতার সেবায় নিয়ম মেনে চলি সবাই। নিঃশেষে প্রাণ দিয়ে গেছে যারা, তাদের তরে সকলে মোরা মোনাজাতে করি স্মরণ, বেহেস্তের বাগিচা করুক তাদের বরণ। নবজাগরণের ইতিহাস করে স্বর্ণালী, তোমরাই ছিলে মহিয়ান সেই দিনের বর্ণালী। ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সীমা আফরোজা, সমসাময়িক কালের একটা কবিতা আপনি আমাদেরকে শোনানোর জন্য। আসলে খুবই কঠিন সময় আমাদের জন্য, এবং বিশেষ করে যেসব দেশ বেশি আক্রান্ত এই করোনায়, আমরা সবার জন্য যারা আমাদের ছেড়ে চলে গেছেন, আমাদের অনেক নিকট আত্মীয় নিকট জন আমাদের ছেড়ে চলে গেছেন, তাদের জন্য আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি। এবং আপনাকে বিশেষভাবে ধন্যবাদ এই সমসাময়িক কবিতাটি পড়ার জন্য। অসংখ্য ধন্যবাদ আনোয়ার সেলিম ভাই আপনাকে। এবং সত্যিকার অর্থেই এই করোনাতে দুবার আমরা হারিয়েছি অগণিত বিভিন্ন সাংস্কৃতিক কর্মী সংগঠনের, যারা নাকি মূল হোতা, যাদেরকে আমরা সামনে রেখে পিছনে থেকে মানে তাদেরকে অনুসরণ করি, তাদের অনেকেকে আমরা হারিয়েছি এবং তাদেরকে আমরা সারা জীবন মনে রাখবো। তারা স্বর্ণাক্ষরে আমাদের হৃদয়ে থাকবেন এবং তাদেরকে আমরা চাই যে আমরা যেন তাদের সেই ভালো কাজগুলোকে আমরা যেন এগিয়ে নিয়ে যেতে পারি। আমাদের কবিতার মাধ্যমে, আমাদের লেখালেখির মাধ্যমে, আমাদের সমাজের মাধ্যমে আমরা যেখানে যেভাবেই পারি না কেন আমরা চেষ্টা করব সেই রেখে যাওয়া কাজগুলো আমরা যেন করে যেতে পারি। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। আমি আবার ফিরে যাচ্ছি কবি শাহিন দেলোয়ারের কাছে, ওনার কাছে থেকে আবার একটি কবিতা শুনতে চাই। আমি কবিতা পড়ার আগে আপনি এই যে করোনাকালীন সময়ে করোনার বিষয়ে একটা কবিতা পড়লেন এবং আমাদের বন্ধু স্বজন আত্মীয় যাদের আমরা হারিয়েছি তাদের আর ফিরে পাবো না, তবে আপনার যে প্রত্যাশা, সেই প্রত্যাশাটাই আমাদের সবার প্রত্যাশা হওয়া উচিত যে তাদের আমরা ধরে রাখবো। একটি অনাকাঙ্ক্ষিত মহামারী এসে আমাদের স্বজনহীন করে ফেলেছে এবং তাদের নিয়ে গেছে অনেক দূরে, যেখান থেকে তারা আর ফেরত আসবেন না। কিন্তু তাদের যে অসমাপ্ত কাজগুলো আমরা জানি, অনেকের নাম এখানে লিস্ট করে পড়তে গেলে অনেক নাম এসে যাবে, আপনার আমার, সেলিম ভাই, বাবু ভাই, আমাদের সবার, হ্যাঁ, সবার এত এত স্বজন, এত এত প্রিয় লোক, তাদের কথা মনে করে যে অনেক সময় খুব খুব দুঃখ ভারাক্রান্ত হয়ে যায়। এই লোকগুলো ছিল, এবং যেহেতু মহামারী এখনো কাটেনি, আমরা সবাই প্রার্থনা করব যে স্রষ্টা আমাদের সহায় হন। আর অবশ্যই আমরা এই যে ভ্যাকসিন নেওয়ার সুযোগটা আমরা সবাই নেব, সময়মতো নেব। যেসব ব্যাপারে আমাদের অ্যালার্ট থাকার জন্য বলা হয়েছে আমরা সেটা ফলো করব সিরিয়াসলি, যাতে আমরা সবাই এগুলো মেনে চলি। তো আমি এবার 50 দশকের অন্যতম প্রধান কবি, বাংলা একাডেমি ও 21শে পদকপ্রাপ্ত আমার বাবা কবি দেলোয়ারের একটি কবিতা পড়ছি, তার নির্বাচিত কবিতা বই থেকে, ভালোবাসার সারাংশ। ভালোবাসার কথামালা ভালোবাসাতেই গড়ে নিতে হয়।
ভালোবাসার নদী নালা ভালোবাসাতেই ভরে দিতে হয়। অনুভূতির দূরাকাশে জল জ্বলে একটি তারার মুখ, একটি তারার বিশালতায় হারিয়ে যায় সমস্ত জগৎ। বলা যায় সেই তারাটি একটি রমণীর যৌবন, হয়তোবা সেই তারাটি একটি পুরুষের যৌবন। তাই ভালোবাসার অন্তর্জালা ভালোবাসাতেই খুঁজে নিতে হয়। ভালোবাসা তাই মরণশীলের শ্রেষ্ঠতম কষ্টকর সুখ। ভালোবাসা তাই মরণচিলের বিদ্ধ করে রুষ্টতম বুক। ধন্যবাদ। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। খুবই ভালো লাগলো আপনার কবিতাটি, এবং এই এটা সম্পর্কে। আমার বাবার কবিতা, বাবা কবি দেলোয়ার, 50 আচ্ছা আচ্ছা। দশকের অন্যতম প্রধান কবি, বাংলা একাডেমি একুশে পদকপ্রাপ্ত কবি দেলোয়ার। আমাদের অনেক সৌভাগ্য, আমাদের এই বিশ্ব বাংলায় সরাসরি আয়োজন কবিতা অঙ্গন থেকে ওনার জন্য আমরা সত্যিকার অর্থেই বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি, এবং আপনাকেও ধন্যবাদ আপনি আমাদেরকে এই কবিতাটা পড়ে শোনানোর জন্য। বিশ্ব বাংলা অনুষ্ঠানটির সবাইকে, যারা সরাসরি দেখছেন এবং যারা এখানে যুক্ত হয়েছেন, তাদের সবাইকেই আমরা চাচ্ছি আপনারা আমাদেরকে অনুপ্রাণিত করবেন এবং ফেসবুকে আপনারা এটা শেয়ার করবেন, এবং আমাদের এই প্রোগ্রামটা কিরকম হচ্ছে আমাদেরকে জানাবেন। আমি ফিরে যাচ্ছি সেলিম ভাইয়ের কাছে, আনোয়ার সেলিম, কবি আনোয়ার সেলিম ভাই, ওনার কাছ থেকে একটি কবিতা আবারও শুনতে চাই। ধন্যবাদ শিমু আফরোজা। আমরা আসলে 50 বছর পেরিয়ে এসেছি স্বাধীনতার। আমরা কি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পেরেছি বা পৌঁছবো? ঠিক এ নিয়ে যখন মনে দোলা দেয়, কিছু কিছু কষ্টের কথা লিখে ফেলি। ঠিক তেমনই একটি কষ্টের লেখা আমার এই ছোট্ট কবিতাটা, খুঁজে নেব লাশ। বটমূলে নববর্ষ, বাউলের গান, শহীদ মিনার কেন অসহায়? লালন ভাস্কর্য আপন ঐতিহ্য নিজ মাটিতে ধুলায় লুটায়। সিক্ত সন্ধ্যা মালতীর পুষ্পপত্রে লিখে সংস্কৃতির পরাজয়। শুনশান রাতের পৃথিবী একবারও কি চেতনার কথা কয়? অভিজিতের রক্ত ঝরে ফিনকি দিয়ে আজও হৃদ গভীরে। রঙে রঙে ঝিলমিল আলোর মিছিল বেদনার ঘবরে। পথহারা পথিক ফিরবি কি পথে ঝড়ের রাতে অন্ধকারে? গৃহহারা জন চিনবি কি ঘর তার যোজন যোজন দূরে? আনন্দ গানে সুখ ভরা প্রাণে বিষাদের এ যুদ্ধ প্রতিদিন। স্নায়ুর অগ্র ধাবন ঝিমিয়ে পড়েছে কবির কাব্য ছন্দহীন। আধার কাঁদে বিলাপ করে ভয়াল রাতে জ্যোৎস্নাবিহীন। দুচোখ ভরা স্বপ্ন নিয়ে আলো ভরা দিন দেখে দৃষ্টিহীন। চলো চলো ফিরে যাই কবিতায়, যেখানে বসন্ত নামে বিদ্রোহে আগুন পাখি উড়ে হৃদয়ের কাছাকাছি স্লোগানের বৃষ্টিতে। হয়তো হয়তো বুলেটে ঝাঁঝরা হবে বুক, ফিরবে কফিন বন্দি হয়ে। খুঁজে নেব ঠিকই সে লাশ, হোক না অখ্যাত কোনো গায়ে। ধন্যবাদ সীমাপা। চমৎকার একটি কবিতা শুনলাম, এবং এই কবিতাটা নিয়ে দুটি কথা বলার জন্য শাহিন দেলোয়ার ভাই যদি কিছু বলেন। কি অসাধারণ দেশাত্মবোধ! আমার মনে হচ্ছে যে কবি আনোয়ার সেলিম এক মুহূর্ত দেশকে না ভেবে থাকতে পারেন না, আমার কাছে এরকম লাগছে। এবং তার যে প্রত্যাশা দেশকে নিয়ে, আমার মনে হয় আমাদের বয়সটাও সমসাময়িক। আমার বয়স 10 ছিল যখন মুক্তিযুদ্ধ শুরু হয়। তো 10 বছর বয়সটা অনেক স্মৃতি ধরে রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং মুক্তিযুদ্ধ আমরা দেখেছি, আমি দেখেছি, উনি দেখেছেন।
আমাদের প্রত্যাশা, আমি জানি আমাদের প্রত্যাশা 100 ভাগ একই প্রত্যাশা আমাদের দুজনেরই, আপনারও একই প্রত্যাশা। অবশ্যই আমাদের প্রত্যাশিত স্বদেশ এখনো আসেনি। তো দুটো ব্যাপার হয়, যে উনার কবিতায় আমরা যে সংগ্রামটা পেয়েছি, যে সংগ্রামটা এসেছে এভাবে যে বুলেটের মিছিল, এগুলো কোনো কিছুই মুক্তিকামী মানুষকে দাবিয়ে রাখতে পারে না। এবং তারপরে যে তারা যখন তাদের শবদেহ পড়ে থাকে, সেই শবদেহটা আসলে শবদেহ না, সেটা একটা জীবন্ত একটা স্বাধীনতার একটা প্রতীক। এবং সেই শবদেহ আমরা আমরা তুলে নিয়ে, আমাদের মাথার উপর তুলে নিয়ে, আমাদের কাঁধের উপর তুলে নিয়ে আসলে আমরা চলি। আমি, আনোয়ার সেলিম ভাই, আপনি, আমরা এই স্বাধীনতার যে যে নতুন দিনগুলো আমরা পেয়েছি, এবং এই নতুন দিনগুলো আমরা আমৃত্যু আমরা বহন করে যাব। এবং এইসব ব্যাপারে ওনার কবিতায় অত্যন্ত সুন্দরভাবে এসেছে। অভিনন্দন কবিকে। ধন্যবাদ ইবনে শাহিন ইবনে দেলওয়ার আপনার সুন্দর মন্তব্যের জন্য। আসলে হ্যাঁ, ঠিকই, আমার মনের কথাগুলো আপনি তুলে ধরেছেন আপনার মতো করে। আমিও ঠিক তাই বোঝাতে চেষ্টা করেছি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের বিশিষ্ট দুই কবিকে। আমি এখন একটি দেশের উপরেই লেখা আমার একটি কবিতা, সেই কবিতাটা পড়তে যাচ্ছি। আর আমার কবিতাটা পড়ার পরে দুটি কথা বলার জন্য সেলিম ভাই আপনাকে আমি আহ্বান জানাবো, আপনি আমাকে কিছু বলবেন আমার কবিতাটার ব্যাপারে। আমার কবিতাটির নাম হচ্ছে ছায়ার মাঝে। সেই কালো ছায়া আজও আমাকে ঘুমের মধ্যেই দুঃস্বপ্নের মতো জাগিয়ে তোলে। আমি এপাশ ওপাশ করি অশ্রু চোখে হাত রেখে বালিশে। এখন আর কালো ছায়া আমাকে ঘিরে ধরবে না, কিংবা দরজা ধাক্কা দিয়েই ঝাঁপিয়ে পড়বে না আমার উপর। নরপশুদের মুখগুলো না চিনলেও আওয়াজগুলো এখনো বাতাসে ভেসে বেড়ায়। ভয়ঙ্কর এক শব্দ, তেরি জিসম কুড়ে কুড়ে খায়। পরিবারের দুই একজন ছাড়া কেউ জানে না আমি বীরঙ্গনা। মধ্যরাতের গভীরতার সাথে হয় না মিতালি, আমার ঘুম কেড়ে নিয়েছে পাক বাহিনী। দু এক রাতের নয়, শত রাতের কালো ছায়া নেকড়ের মতো হায়নার দল করেছে অভিশপ্ত এই কায়া। নিজের মধ্যে লালন করেছি পৈশাচিক সব মুহূর্ত, ভুলে যাবার চেষ্টা বৃথাই করিনি কখনো। মনের শান্তির জন্য বড় খোকার হাত ধরে কতবার গিয়েছি মক্কায়। আহাজারি আর আর্তনাতে পড়ে থেকেছি সেজদায়। মনের কিছুটা প্রশান্তি মিলে মাস এলে বিজয়ের। আমিও আন্দোলিত হই জয় বাংলা, বাংলার জয়ের। হুইল চেয়ার ঠেলে জনতার ভিড় মারিয়ে ক্রমান্বয়ে অগ্রসর হই স্মৃতিসৌধে। ফুলে ফুলে সমাহিত শ্রদ্ধায় করি মাথা নত। আমারও খুব গর্ব হয় পতাকার নিচে দাঁড়িয়ে। দীর্ঘশ্বাসের মাঝেও একটা অহংকার নিয়ে মাথা উঁচু করে আমি দাঁড়িয়ে আছি ৭১-এর সৈনিক বেশে। ধন্যবাদ। খুবই সুন্দর, খুবই সুন্দর। শিমু আফরোজা ভালো কবিতা লিখেন, আমি পড়ি মাঝে মধ্যে, খুবই ভালো লাগে। তবে এখন যিনি কবিতাটি পড়লেন, সম্ভ্রমহীনা এক মায়ের কথা, তার কষ্টের কথা, তার ভবিষ্যতের কথা, তিনি কিভাবে স্বাধীনতাটাকে বা তার ত্যাগকে দেখাচ্ছেন, সেটাই শিমু আফরোজা তুলে এনেছেন। সত্যি সে সকল মায়েদেরকে সম্মান জানাই, তাদের কাছে আমরা কৃতজ্ঞ। তাদের সম্ভ্রম বিনিময়ে আমরা এই দেশের স্বাধীনতা পেয়েছি। এবং আপনার কবিতায় যে তারাও ঠিক নিজেদেরকে একজন মুক্তিযোদ্ধা হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন, তারা তো মুক্তিযোদ্ধাই। তাদের যে কথাগুলো যে তারা বলছেন, এটাই আমাদের সবচেয়ে বড় পাওনা। আমরা আশা করি তারা আমাদের সামনে সবসময় থাকবেন এবং এই শহীদ মিনার পর্যন্ত আমৃত্যু আমরা তাদের সাথে চলব।
ধন্যবাদ কবি শিমু আফরোজা, আপনার খুবই সুন্দর এই উপস্থাপনার জন্য। চমৎকার ব্যাখ্যা করেছেন কবিতাটা কবি আনোয়ার সেলিম। আহ, আপনার আগের একটা কবিতা আমার মানে একটু আগে শুনেছি, সেটা তো কবি আনোয়ার সেলিম যেটা বললেন যে বীরাঙ্গনারা মুক্তিযোদ্ধা এবং আমাদের স্বাধীনতা অতন্দ্র প্রহরী। তারা যখন একটা মুক্তিযুদ্ধ হয়, সেটা অনাকাঙ্ক্ষিতভাবে শত্রুরা আমাদের মা বোনের সম্ভ্রম নষ্ট করে, এবং সেই মা বোনের সম্ভ্রম যে যে ত্যাগ আমাদের যে দিতে হয় স্বাধীনতা পাওয়ার জন্য, সেটাকে আপনি কবিতায় আগের একটা কবিতা আপনি তুলে এনেছেন, এই কবিতা তুলে এনেছেন। এবং আমি আপনাকে অনুরোধ করবো এই ধারায় আপনার একটা কবিতার বইও হতে পারে, কারণ তাদের আমরা অনেক সময় ভুলে যাই যে তাদের কথা আমরা অনেকে, জাহানারা ইমাম, আহ সেতারা বেগম, অনেকে তাদের নিয়ে অনেক কাজ করেছেন এবং এই কাজ অসম্পূর্ণ, আরো অনেক কাজ হওয়া দরকার। কবিতায়, নাটকে, বক্তৃতায় তারা আরো বেশি বেশি আসবেন। আমরা তখন আরো সতর্ক হব যে স্বাধীনতাটা ধরে রাখাটা আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ। আমরা যে ভয়াবহ ত্যাগ স্বীকার করে এটা পেয়েছি, সেটা ধরে রাখার জন্য এইসব আমাদের মূল্যায়ন করতেই হবে। এই ত্যাগের মূল্যায়ন আপনি করেছেন, এজন্য আপনাকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। দুটি আহ, বড় বড় কবি সাহিত্যিক, ওনাদের কাছ থেকে আমার প্রশংসা শুনে আমি সত্যি আন্দোলিত এবং সত্যি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের কাছ থেকে। এভাবে আপনারা এবং যারা এই অনুষ্ঠানটি দেখছেন কাছে দূরে, সমগ্র দর্শক শ্রোতা, আপনাদের কাছ থেকে আমরা অনুপ্রাণিত হতে পারি সামান্য আপনাদের লাইক শেয়ারের থেকে, আপনাদের মন্তব্য থেকে। আমাদের মাঝে আমরা ফিরে পেয়েছি আবার আমাদের কবি আহমেদ হোসেন বাবু ভাইকে। যদি উনি আসতে পারেন, দুটি কথা না হয় ওনার কাছ থেকে শুনতে পেতাম। যাই হোক, আমরা বাবু ভাইকে হয়তো বা কিছুক্ষণের মধ্যে আমরা ফিরে পাবো আমাদের মাঝেই। আমরা আমরা চলে যাচ্ছি আমাদের আবার সেই কবিতার মাঝেই। আপনাদের প্রশংসা শুনে আমার ভালো লাগলো, আর সেই জন্যই আমার মনে হচ্ছে যে আপনারা যদি অনুমতি দেন, ভাষা শহীদদেরকে নিয়ে আমি একটা কবিতা লিখেছিলাম, সেটাও একটু এই ফাঁকে নয় পড়ে ফেলি। অবশ্যই অবশ্যই। আমার কবিতাটির নাম কাচের চুড়ি। এখনো স্বপ্ন ভেঙে যায়, আবার স্বপ্ন দেখি। এ স্বপ্নের মাঝে যেন অন্য এক আমি। দুয়ানার লেস ফিতের বাধা বেনুনিতে আজ আর চিনি না মুখ দেখে আর শীতে। পাচানার চুড়ি দিয়েছিলে কিনে, পড়েছিলাম তা পরম ভালোবেসে। পড়তে যে ভাঙা কাচে কেটেছিল হাত, আজ কত যুগ পরে ফিরিয়ে দিল মোরে দূর হয়ে রাত। ভাষা শহীদের তালিকায় তোমারও ছিল নাম, কেউ না জানুক কি তোমার পরিচয়, জানে শুধু মোর প্রাণ। মালা শাড়ি পরে আজ হয়ে গেছি কারো, সেই কাটা দাগে মেহেদির রং হয়েছে আরো গাঢ়। চোখ খুলে যার মুখ দেখি বারবার, সে তো তুমি নও। আমার অতীত কেন তুমি মোরে এত বেদনায় জড়াও। ঘুরে ঘুরে আবার এলো অমর ২১, ফুলে ফুলে স্মৃতিসৌধ হয় সমাহিত, নানা বর্ণের অক্ষরে সমাদৃত। হেঁটে চলেছে সবাই হাতে নিয়ে ফুলগুচ্ছ, মোর নেই কোনো মালা, নেই ফুল। এসবই আমার কাছে খুবই তুচ্ছ। সেই ভাঙা কাচের চুড়ি কটি টুকরো এনেছি তোমার শায়িত কবরে, ভালো করে চেয়ে দেখো তো, চিনতে কি পারো আবছায়া সেই মোড়ে। ধন্যবাদ। হ্যাঁ, কবি শিমু আফরোজা বরাবরই তার দেশের কথা, দুঃখের কথা, আমাদের ২১ স্বাধীনতার কথা তুলে আনেন। তার কবিতাটা খুবই ভালো লেগেছে। তিনি প্রায় অনেক দেশাত্মবোধ নিয়ে কবিতা লিখেন।
খুবই সুন্দর, খুবই সুন্দর। তবে পুরো কবিতাটা আমি মনোযোগ দিয়ে শুনতে পারিনি। যদি আপনি আমাকে কবিতাটা পাঠান বা ফেসবুকে দেন, তাহলে আমি পুরোটা একটু ভালো করে দেখতে চাই। ধন্যবাদ আহ, সুমন প্রজা। কবি আনোয়ার আপনাকে অসংখ্য সেলিমের ধন্যবাদ। কবি আনোয়ার সেলিমের সাথে একমত। কিছু কিছু কবিতা মানে দুবার তিনবার চারবার পড়লে তখন সেটা রস আস্বাদন করাটা আরো সহজ হয় আর কি। তো এই কবিতাটা সেরকম কবিতা যে আবার পড়তে হবে এই ধরনের কবিতা। তো আমরা যে যে মোটামুটি যেটা ধরতে পেরেছি, এটার মধ্যে একটা চমৎকার একটা প্রত্যাশা, কাচের চুড়ি, মানে একটা শিল্পময় একটা ব্যাপার আছে এই কবিতায়। অসংখ্য ধন্যবাদ শাহিন দেলোয়ার ভাই এবং কবি আনোয়ার সেলিম ভাই। এবং কবি আনোয়ার সেলিম ভাইয়ের কাছে আমার একটু ছোট্ট একটা আর্জি আছে। যদি আপনার বহু বচন সাহিত্য অনুষ্ঠানটাতে আমি যদি কোনো সময় আসতে পারি, আমি অবশ্যই পড়ে শোনাবো এবং ফেসবুকেও দিব আপনাদের জন্য। অবশ্যই, অবশ্যই আপনি তো অবশ্যই আসবেন। যদি আমাদের অনুষ্ঠান আবার এই যে ক্রান্তি লগ্ন শেষ হয়ে যায়, আমরা আবার শুরু করব, তখন তো সবাই আসবে। আপনার এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি নিজ থেকে বলেছেন আমাদের অনুষ্ঠানে আসবেন অবশ্যই রীতিমতো। আমার এখনো মনে পড়ে মুজিব ভাই সর্বশেষ যে অনুষ্ঠানে আমি ছিলাম, তখন মুজিব ভাই বলছিল এপ্রিলে অবশ্যই আসবেন। তারপরে আ- এপ্রিলে কি হয়ে আর গেল। কবিতার মাস করা হলো না অনুষ্ঠান। হবে, আবারও সে- হবে কোনোদিন, আবার সবাই আমরা জেগে উঠবো। হ্যাঁ, সেটাই আর কি, যে আমরা সেটাই সবাই সেটাই এখন করোনার মানে মধ্য দিয়ে চলছি এবং সেই কারণের জন্যই আমাদের বিভিন্ন সংগঠনের সাথে আমরা যুক্ত হতে পারছি। যেরকম বিশ্ব বাংলা সাহিত্য, আমাদের এই কবিতা অঙ্গন থেকে আমরা যেভাবে করে সংযুক্ত হয়েছি, এরকম ভাবেই আমরা বিভিন্ন ভাবেই নিজেরা সংযুক্ত হতে পারবো বিভিন্ন সাংগঠনিক কাজের মাধ্যমে বিভিন্ন অঙ্গন থেকে। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। দর্শকবৃন্দ, আপনাদেরকেও, যারা এখন পর্যন্ত আমাদের সাথে আছেন এবং অনুপ্রাণিত করছেন আমাদের এই বিশ্ব কবিতা অঙ্গনকে, এবং সরাসরি এটা প্রচার হচ্ছে। আপনাদের এই প্রচারের ব্যবস্থা করে দিয়েছেন সিদ্ধার্থ দা, এবং এখানের সঞ্চালনায় ছিলেন কবি আহমেদ হোসেন বাবু। যদিও ওনাকে আমরা পাচ্ছি খুবই কম, কিন্তু তারপরও উনি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন আমাদের সাথেই থাকার জন্য, পাশেই আছেন এবং আমাদেরকে অনুপ্রাণিত করছেন। আমি এখন ফিরে যেতে চাচ্ছি কবি শাহিন দেলোয়ারের কাছে। কবি, আপনার আমার থেকে আরো একটি কবিতা আমাদের যদি পড়ে শোনান। হ্যাঁ, কবি আহমদ হোসেন বাবু ভাই মানে আমাদের সাথে আছেন, অবশ্যই আছেন তিনি আমাদের। আমরা তাকে দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা মানে অনুভব করছি যে তিনি আমাদের সাথে আছেন। তো এবার যে কবিতা পড়বো, একটা ব্যাপার হচ্ছে মানে আমাদের অজান্তেই হয়তো হয়ে যাচ্ছে, যেটা মার্চের উত্তাল দিনগুলোর মাস, এবং আমরা সবাই আমাদের কবিতাগুলো চয়ন করেছি। অনেকটা আমরা না ভেবেই চয়ন করেছি আমাদের যে দেশকে নিয়ে। এটা একটা চমৎকার ব্যাপার ঘটে গেছে এবং আমার খুব ভালো লাগছে। তো আমি এখন যে কবিতাটা পড়বো সেটা তিন বঙ্গ রমণী। জ্যাকসন হাইটসে কেনাকাটায় ব্যস্ত তিন বঙ্গ রমণী, হালাল মাংসের অর্ডার দিয়ে অপেক্ষমান। তাদের পাশে দাঁড়িয়ে দ্বিতীয় ক্রেতা। তাদের পোশাক আশাক, রূপ রস, বর্ণ গন্ধ বিদেশেও দেশজ। তাদের উচ্ছলতায় মা, মাসি, ঘরণীর নিখাদ আহ্লাদ। তিন বঙ্গ রমণীর মুগ্ধতায় দ্বিতীয় ক্রেতা মৌন মৌতাতে। মনে পড়ে কৈশোরে যৌবনে সহপাঠিনী পড়শি বালিকার সাথে মৈথুনের চেয়ে আনন্দদায়ক চোখাচোখি, অবহেলায় বুক ভরা কষ্ট। বিদেশ বিভুঁয়ে বঙ্গ রমণীরা অজপাড়া গাঁয়ের বাউলের দোতারা। ঝড় বৃষ্টিতে ঝরে পড়া মিষ্টি আম, ঈদের নতুন পোশাকের খুশি।
বঙ্গরমণী, তুমি আরো বেশি প্রবাসে আসো, তোমাকে কণ্ঠ ভরে গয়না দেব। জন্মভূমি ছেড়ে এসে প্রবাসের বিষ-মাখা সময়ে তুমি যেন হারানো স্বদেশ। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ শাহিন দেলোয়ার ভাই আপনাকে। আমরা চলে আসছি একদমই আমাদের কবিতা অঙ্গনের শেষ পর্যায়ে, আমরা আর কিছুক্ষণ আছি। আমার একটি ছোট্ট কবিতা আপনার সাথে মিলিয়ে আমি পড়তে চাচ্ছি। আমার কবিতাটির নাম হচ্ছে সমাজের চিত্র। আমরা সবাই করেছি সমাজের রচনা, আমরা বাস করি এর সাথে করে সূচনা। তবে কেন ভয় হয় সত্য বলতে, গলা কেন চেপে ধরে বারুদের সলতে। অপরের ভুল দেখে করি উপহাস, ভুলে ভরা জীবন আমাদের থাকে 12 মাস। এটা বলা যাবে তো সেটা বলা যাবে না, আসলে বলার কিছুই নেই, সবই বাহানা। সমাজের পিছনের সিঁড়ি বেয়ে ওঠে কিছু লোক, সামনের সিঁড়িতে দাঁড়িয়ে বোঝায় তার শোক। হায়রে মানুষ, নিজের পিঠ বাঁচিয়ে অন্যকে করো গঞ্জনা, কাউকে শুলে চড়িয়ে আবার ইতিহাস করো রচনা। বিপদে পড়ে যখন হয় তোমার বোধগম্য, তখন হয়ে যায় সমাজে সবাই সমান, ভাই ভাই নেই কোনো বৈষম্য। ধন্যবাদ। ওকে। সেলিম ভাই, আপনি কবি কিছু বলেন? শিমু আফরোজা, হ্যাঁ, এই যে সহজভাবে সাধারণ কথাগুলো, পারিপার্শ্বিক অবস্থাগুলো খুব সহজেই তিনি কবিতায় তুলে আনতে পারেন, এটাই তার একটা বৈশিষ্ট্য। খুবই ভালো লেগেছে। একমত, হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আপনাদের দুইজনের কাছেই আমার আন্তরিক ধন্যবাদ। আপনারা প্রত্যেকেই আজকে এত সুন্দরভাবে এবং সাবলীলভাবে একদম নিজের পরিবারের মতো করেই আমরা এই বিশ্ব বাংলা কবিতা অঙ্গনের সাথে যুক্ত হয়ে আমরা কিছুটা সময় কাটিয়েছি এবং আমরা এখানে আমাদের কবিতাগুলোকে আবার চর্চা করতে পেরেছি, দর্শকের কাছে, শ্রোতার কাছে পৌঁছে দিতে পেরেছি। যতটুকু আমরা অর্জন করেছি তাতেই আমরা সন্তুষ্ট এবং অনুপ্রাণিত এবং মুগ্ধ। আপনারা আমাদের সাথে আছেন, পাশে আছেন এবং আমাদের সাথে থাকবেন এবং সাথে থেকে আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকেই চেষ্টা করতে হবে এবং সেই চেষ্টাতে আপনাদের আমরা পাশে পাবো, সেভাবে করে আমরা আগাতে পারবো। এই উদ্দেশ্যে আমরা যেহেতু একদম শেষ প্রান্তে চলে এসেছি, বিশ্ব বাংলা কবিতার অঙ্গন এখান থেকে আমরা সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এ প্রসঙ্গে কবি শাহিন দেলোয়ার, আপনি দুটি কথা বলুন এবং আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। এরপরে আমি আসবো আনোয়ার সেলিম ভাইয়ের কাছে। আমি আজকের অনুষ্ঠানে আপনি যেভাবে উপস্থাপনা করেছেন, আমার মনে হচ্ছে এই অনুষ্ঠানে আমি অনেকবার এসেছি, এরকম আন্তরিকতাপূর্ণ। এবং আপনি, সেলিম ভাই, আমরা তিনজন আগে থেকে আমরা একজন আরেকজনকে চিনি, কিন্তু অনেকদিন দেখা সাক্ষাৎ নেই। আজকে এই দেখা হয়ে গেল, এবং এর জন্য সিদ্ধার্থ দাকে, আহমদ হোসেন বাবু ভাইকে অবশ্যই কৃতজ্ঞতা জানাতে হয়। এবং যারা আমাদের এই অনুষ্ঠানটি দেখেছেন তাদের সবার প্রতিও আমরা কৃতজ্ঞ। এ ধরনের অনুষ্ঠান আসলে আমার কাছে খুবই স্মরণীয় হয়ে থাকবে। অনেক ধন্যবাদ কবি শাহিন দেলোয়ার। আমি এখন ডেকে নিচ্ছি আমাদের শেষ কবি, যিনি আমাদের সাথে এখন পর্যন্ত যুক্ত হয়ে আছেন এবং আমাদের এই সরাসরি অনুষ্ঠানটি কানাডা, বাংলাদেশ, আমেরিকা, বিশ্বের সমস্ত জায়গাতেই সরাসরি মোটামুটি প্রচার হচ্ছে, আপনাদের শেয়ারের মাধ্যমেও প্রচার হচ্ছে এবং এই প্রসঙ্গে দুটি কথা কবি আনোয়ার সেলিম কাছ থেকে জানতে চাচ্ছি। বিশ্ব বাংলার এমন একটি সুন্দর অনুষ্ঠান, এটা অনেকদিন মনে থাকবে। আর যারা এর আয়োজন করেছেন, সিদ্ধার্থ দে, আমাদের আহমদ হোসেন বাবু ভাই এবং পিছন থেকে যারা কাজ করছেন, আমরা তাদের কাছে অনেক কৃতজ্ঞ, আমি আগেও বলেছি। এবং আমি আশা করবো এই বিশ্ব বাংলা বিশ্বের সমস্ত বাঙালির মাঝে ছড়িয়ে পড়ুক। আমরা অনুষ্ঠানগুলি দেখি, আমরা ফেসবুকে শেয়ার করি, তাহলে আমরা একে অপরকে জানতে পারবো এবং বিশ্ব বাংলা
অনেকভাবে ভালোভাবে ফেসবুকে বিভিন্ন মাধ্যমে বিশ্বের মাঝে ছড়িয়ে পড়বে। সবাইকে ধন্যবাদ আজকের অনুষ্ঠান দেখার জন্য। আমি আবারও কৃতজ্ঞতা জানাই সিদ্ধার্থ দে এবং আমন্ত্রণ হোসেন বাবুকে আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, শ্রোতা, বন্ধু এবং যারা নাকি বয়স্ক আছেন, যারা মুরব্বী আছেন, তাদের প্রত্যেকে জানাই বিনম্র শ্রদ্ধা, ভালোবাসা এবং আন্তরিক ধন্যবাদ। আমাদের পাশে থেকে আমাদেরকে এই অনুষ্ঠানটি পুরোপুরি সংযুক্তভাবে থেকে আপনারা যেভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সাহায্য করেছেন, আপনাদের প্রত্যেকের কাছে আমাদের কৃতজ্ঞতা। এবং এভাবে করে আমাদের এই কবিতা অঙ্গনকে আপনারা একদম আমাদের সার্থকতার পূর্ণ চূড়ায় নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবেন এবং আমাদের পাশে থাকবেন এবং আমাদের হাতে হাত ধরে পথ চলার জন্য সামনের যেই দুর্গম পথগুলো আছে সেগুলোতে আমরা যেন কাটিয়ে উঠতে পারি এবং করোনা থেকে আমরা যেন মুক্ত পেতে পারি। আমরা প্রত্যেকেই যেন সোশ্যাল ডিস্টেন্স এবং মাস্ক ব্যবহার করি এবং আমরা প্রত্যেকেই যেন সুস্থ স্বাভাবিক জীবন যাপন করার জন্য আমরা চলতে পারি, সে সহযোগিতা করতে পারি এবং এই কবিতা অঙ্গনের মাধ্যমে আমরা যেন সংঘবদ্ধভাবে এই পুরো বিশ্বকে জয় করতে পারি। কবিতা অঙ্গনকে আন্তরিক ধন্যবাদ। আমি কবি শিমু আফরোজা আমাকে